Hello students, welcome to my channel. Our today's assignment is The Rebel Poet Part 2. দ্য রেবেল পোয়েট পার্ট 1-এ আমরা জেনেছিলাম এই টেক্সটটা আমাদের একটা ছোট্ট নাটক। এখানে নাটকের দুটো চরিত্র, ক্লাস 5-এ পড়া একটি ছাত্র প্রীতম এবং তার বাবা। প্রীতম তার বাবার কাছে এসে তার স্কুলের গল্প করে এবং তার বাবা তাকে কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেক কিছু শোনান। প্রীতম অনেক কিছু জানতে পারে কাজী নজরুল ইসলাম সম্পর্কে। রেবেল পোয়েট পার্ট 2-তে আজকে আমরা জানব যে প্রীতম তার বাবার কাছ থেকে আরও কী কী জানতে পারছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে। সো লেটস রিড। আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম। হি জয়েন্স দ্য কনভারসেশন। আঙ্কেল রহিম বলে একটা নতুন চরিত্র আমাদের এই নাটকে অ্যাড হচ্ছে। তিনি প্রীতম আর তার বাবা যে ঘরে বসে গল্প করছিল সেই ঘরে ঢুকলেন এবং তাদের কথোপকথনে, কনভারসেশন মানে কথোপকথন, সেই কথোপকথনে তিনি যোগদান করলেন। প্রীতম: ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? প্রীতম বলছে, তার বাবাকে জিজ্ঞাসা করছে যে বাবা, তুমি যে বললে কুমুদরঞ্জন মল্লিক কে সঙ্গে কাজী নজরুল ইসলাম দেখা করেছিলেন, তার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি, তো সেই কুমুদরঞ্জন মল্লিক যেহেতু উনি একজন পোয়েট ছিলেন, একজন কবি ছিলেন, তো সেই কবি কি তিনি যেহেতু কবি ছিলেন তাই কুমুদরঞ্জন মল্লিক কি কাজী নজরুল ইসলামকে কোনোভাবে প্রেরণা দিয়েছিলেন তার কবিতা লেখায়? ফাদার: ইয়েস, বাট নজরুল ওয়াজ also influenced by Rabindranath and the Persian poets like Hafez and Khayyam. বাবা বললেন যে কুমুদরঞ্জন মল্লিক তো তাকে ইন্সপায়ার করেছিলই, তাকে প্রেরণা জুগিয়েছিলই, অনুপ্রেরণা দিয়েছিলই তার কবিতা লেখার জন্য, কিন্তু কাজী নজরুল ইসলাম আরও অন্য কয়েকজন কবিকে দেখে ইন্সপায়ার হয়েছিলেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে উনি খুব অনুপ্রেরণা পেয়েছিলেন তার লেখা দেখে, এবং দুজন পার্সিয়ান পোয়েটের কাছ থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন। একজন ছিলেন হাফেজ এবং একজন খৈয়াম। এই দুজন পার্সিয়ান পোয়েটের কাছ থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন। আঙ্কেল রহিম: Did you know that Nazrul joined the army under the British? আঙ্কেল রহিম প্রীতমকে বলছে যে তুমি কি জানো যে নজরুল কিন্তু ব্রিটিশদের আন্ডারে, মানে ইংরেজদের আন্ডারে আর্মি জয়েন করেছিল, মানে ব্রিটিশদের সেনাবাহিনীতে নাম লিখিয়েছিল। হি ওয়াজ দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। তিনি যে রেজিমেন্টে ছিল সেটা ছিল 49th বেঙ্গল রেজিমেন্ট। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে ওই রেজিমেন্টটা ভেঙে যায়। সো হি কেম টু ক্যালকাটা, সেই জন্য তাকে কলকাতায় ফিরে আসতে হয়। ফাদার: অ্যাট দ্য টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। প্রীতমের বাবা এই সময় প্রীতমকে বলল যে এই সময় ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে আরও কড়াভাবে আন্দোলন করতে শুরু করে। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুলও ব্রিটিশদের এগেনস্টে, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, কিন্তু সেটা তার নিজের পদ্ধতিতে করেছিলেন। In fact, he also started writing poems, essays and songs to voice his protest. তিনি কিভাবে তার বিরোধিতাকে সবার কাছে তুলে ধরতেন, নাকি তার লেখার মাধ্যমে। তিনি যে কবিতা, গল্প, উপন্যাস এ সমস্ত লিখতেন, তিনি যে ছোট ছোট এসেগুলো লিখতেন, সেইগুলোর মাধ্যমে তিনি তার তিনি যে বিদ্রোহী ছিলেন ইংরেজদের প্রতি সেটা তুলে ধরতেন। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তাই জন্যই তাকে ভারতের বিদ্রোহী কবি বলা হয়। প্রীতম: আই হার্ডলি নিউ অ্যাজ মাচ। প্রীতম বলছে, আমি তো এ ব্যাপারে খুবই কম জানতাম। ফাদার: ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার,
খেয়াপাড়ের তরণী অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস। বাবা বলছে তুমি এ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে, তুমি তার বিভিন্ন কবিতা গান এগুলো যদি শোনো বা পড়ো। যেমন একটা কবিতা বলেছে কান্ডারি হুঁশিয়ার, আর একটা বলেছে খেয়াপাড়ের তরণী। এই কবিতা দুটো যদি তুমি পড়ো এবং তার গানগুলো যদি শোনো, তাহলে তুমি এই ব্যাপারে ওনার ব্যাপারে এবং উনি যে বিদ্রোহ করেছিল ইংরেজদের বিরুদ্ধে সেগুলো জানতে পারবে। The British were afraid that Nazrul's writings could instigate the Indian freedom fighters. ইংরেজরা খুব ভীত হলো, খুব ভয় পেল যে নজরুলের লেখা যে সমস্ত গল্প, কবিতা, গান এগুলো ভারতীয়দেরকে আরও বেশি করে বিদ্রোহী করে তুলছে, ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ওদের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য আরও বেশি বিদ্রোহী করে তুলছে। সেজন্য ইংরেজরা খুব ভয় পেল। প্রীতম, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু? প্রীতম তখন বলল যে ওরা যখন ভয় পেল ব্রিটিশরা, তখন ওরা তাহলে কী করলো? ব্রিটিশরা তখন কী করলো? আঙ্কেল রহিম, দ্য ব্রিটিশ গ্রিউ পারটার্বড। আঙ্কেল রহিম বললেন যে তখন ব্রিটিশরা খুব বিচলিত হয়ে পড়লো, মানে খুব ডিস্টার্বড হয়ে পড়লো, ওরা কী করবে ভেবে পেল না। ফাদার, in 1922, Nazrul started a magazine, Dhumketu, where he published আনন্দময়ের আগমনে, a poem. 1922 সালে বাবা বললেন যে 1922 সালে নজরুল একটা পত্রিকা বার করলেন। পত্রিকাটার নাম হচ্ছে ধূমকেতু। এই পত্রিকায় তিনি একটা কবিতা ছাপালেন, তার নাম আনন্দময়ের আগমনে। আঙ্কেল রহিম, দ্য ব্রিটিশ raided the office of ধূমকেতু. The poet was arrested from কুমিল্লা। আঙ্কেল রহিম তখন বললেন যে ব্রিটিশরা ওনার এই পত্রিকার অফিসে হঠাৎ একদিন গিয়ে হামলা করলো, হঠাৎ একদিন রেড ফেললো। ওখানে গিয়ে মানে কবিকে এবং কবির সঙ্গে যুক্ত যে সমস্ত লোকজন তাদেরকে ধরার জন্য ওখানে হঠাৎ একদিন গেল এবং সেখানে গিয়ে পোয়েটকে ধরতে পারলো না, নজরুলকে ধরতে পারলো না। তাকে কোথায় গিয়ে ধরলো? কুমিল্লা। যেহেতু নজরুল সেখান থেকে পালিয়ে যায়, তারপর কুমিল্লাতে গিয়ে তিনি ধরা দেন। প্রীতম, হোয়াট হ্যাপেন্ড দেন? প্রীতম তখন খুব এক্সাইটেড হয়ে বলছে যে তারপর কি হলো? ফাদার, হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং। বাবা বললেন যে তাকে ধরার পর হুগলি জেলে পাঠানো হলো, তাকে পুলিশে গ্রেপ্তার করেছে, হুগলি জেলে পাঠিয়েছে এবং সেইখানে তিনি অনশন শুরু করলেন। ফাস্টিং মানে উপোস রাখা, এখানে এটাকে অনশন বলা হয়। অনশন রেখে তিনি প্রোটেস্ট করতে শুরু করলো এবার। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। এই অনশনটাই তার একটা পথ ছিল, যে পথে তিনি বিদ্রোহ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। এটা আরেকটা পথ বিদ্রোহ করার। প্রীতম, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার? প্রীতম বলছে যে বাবা তিনি কতদিন না খেয়েছিলেন এইভাবে? ফাদার, হি ফাস্টেড ফর মোর দ্যান আ মান্থ। বাবা বললেন যে তিনি প্রায় এক মাসের বেশি না খেয়ে কাটিয়েছিলেন। ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। এরপর 1923 ডিসেম্বর মাসে তাকে জেল থেকে মুক্ত করা হয়। প্রীতম, থ্যাংক ইউ সো মাচ ফাদার, নাও আই উইল বি এবল টু সিং কারারই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন। প্রীতম তার বাবাকে বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা, তুমি আমাকে এত কিছু শোনালে ওনার ব্যাপারে, যার গান আমি গাইতে যাচ্ছি। এখন আমি ওনার লেখা এই কারার এই লৌহ কপাট গানটা অনেক বেশি এনার্জি এবং অনেক বেশি ভালোবাসা, অনেক গভীর ভালোবাসা দিয়ে আমি গাইতে পারবো। আই অ্যাম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। আমি নিজে খুব গর্ববোধ করছি যে আমার শিক্ষিকা আমাকে পছন্দ করেছেন তার এই গানটা গাওয়ার জন্য। আঙ্কেল রহিম, then let's hear you sing. We will sing along with you as well. আঙ্কেল রহিম বললেন যে তাহলে তুমি গানটা শুরু করো, আমরা শুনি, আমরাও তোমার সঙ্গে সঙ্গে কিন্তু গাইব। So that's all. Thank you so much. Have a good day.